বললাম তো পরে ফোন দেব। পরে মানে পরে, ওকে? শুভ্রতার মৃদু স্বর কানে আসতেই চাপা দীর্ঘশ্বাস ফেলল সাদাফ। একটু আগে তাহলে ওই সব বলে সম্বোধন করা মানুষ যে অর্পণই ছিল? অর্পণ কি শুভ্রতার স্পেশাল কেউ? এতটুকু ভাবতেই মাথা ঝাড়ল সাদাফ। শুভ্রতার পার্সোনাল লাইফে কে আছে বা কে নেই সেটা তার দেখার বিষয় নয়, কখনোই নয়। ফোন কেটে অপ্রতিভ হেসে বলে উঠল শুভ্রতা। সরি, তো নিচে যাবেন এখন? সাদাফ মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল। হুম, নিস্তব্ধতা ভালো লাগছে। শুভ্রতা হালকা হাসলো। এক রাশ অস্বস্তি নিয়ে সাদাফ থেকে খানিকটা দূরত্বে এক হাতে ভর দিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। আকাশে চোখ রেখে হুট করেই প্রশ্ন করলো। আপনি কি সবসময় কম কথা বলেন? সাদাফ ভ্রু কুঁচকে তাকালো, মৃদু হেসে বলল। না তো, কম কথা বলি না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই বলি। শুভ্রতা আর চোখে তাকালো, ছেলে মানুষী গলায় বলল। আপনার প্রয়োজনটাই হয়তো খুব সীমিত। মাঝে মাঝে মনে হয় গুনে গুনে কথা বলেন। একটা শব্দ বেশি বলে ফেললেও বিরাট লস। সাদাফ হাসলো। সাদাফের হাসির মৃদু ঝংকারটা শুভ্রতার কানের যেতেই সচেতন চোখে তাকালো সে। আধো অন্ধকারে সাদাফের হাসি মুখটা দেখার ব্যর্থ চেষ্টা করে কপাল কুঁচকালো শুভ্রতা। সাদাফ ঠোঁটে হাসি মেখে বলল। মানুষভেদে প্রয়োজনের আকার পরিবর্তন হয় শুভ্রতা। তাছাড়া মানুষভেদে প্রয়োজনের সীমাবদ্ধতাও থাকা প্রয়োজন। সীমার বাইরে চলে যাওয়াটা আসলে কিন্তু বিরাট লস। শুভ্রতা ফুস করে নিঃশ্বাস ছাড়ল, মাথা দুলিয়ে বলল। গুরু গম্ভীর কথাবার্তা। আপনারা বড়রা সবসময় এমন সাধু ভাষা টাইপের কথা বলেন কেন বলুন তো? এসব কথাবার্তার অর্ধেক অর্থ আমার মাথার ওপর দিয়ে যায়। সাদাফ আমোদিত গলায় বলল। আমরা বড় না? তার মানে আপনি বড়দের মাঝে পড়ছেন না? আপনি ভীষণ ছোট বুঝি। শুভ্রতা বেশ আত্মবিশ্বাসের সাথে বলল। অবশ্যই ছোট, ভীষণ ছোট না হলেও সীমিত আকারের ছোট। শুভ্রতার মুখে এমন কথা শুনে হেসে ফেলল সাদাফ। সাদাফের হাসিতে খানিক বিব্রত বোধ করলো শুভ্রতা, বোকা বোকা গলায় বলল। এতে হাসির কি হলো? আমি বোঝাতে চাইছিলাম যে আমি মোটামুটি ধরনের ছোট। সাদাফ হাসি চেপে মজার ছলে বলল। ও আচ্ছা, বুঝলাম। তো কোন ক্লাসে পড়েন? না মানে মোটামুটি ছোটরা তো সাধারণত ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। শুভ্রতার উত্তরে কেশে উঠল সাদাফ। অবাক চোখে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে নিজের বিস্ময়টা চেপে নিয়ে বিড়বিড় করে বলে উঠল। সত্যি? আপনাকে এতটা ছোট ভাবিনি আমি। মনে হচ্ছে বাল্য বিবাহ করে ফেলেছি। সাদাফের কথাগুলো বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে উঠল শুভ্রতা। জি? কিছু না, বলছিলাম এবার সেকেন্ড ইয়ার হলে তো নেক্সট ইয়ার এক্সাম, তাই না? পড়াশোনা কেমন চলছে? এইচএসসি এক্সামটা কিন্তু ক্যারিয়ারের ফার্স্ট পিলার। অল দ্য বেস্ট। শুভ্রতা মুখ গোমরা করে বলল। আমি বিবিএ সেকেন্ড ইয়ার। সাদাফ এবার অদ্ভুত চোখে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলল। নাও পারফেক্ট। মানে? সাদাফ উত্তর না দিয়ে বলল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চলুন না নিচে যাওয়া যাক, সবাই খুঁজছে হয়তো। কথা শেষ করে দরজার দিকে এগিয়ে গেল সাদাফ। দরজার কাছাকাছি গিয়ে একপাশে চেপে দাঁড়িয়ে শুভ্রতাকে যাবার রাস্তা করে দিল সে। শুভ্রতার সামনে সামনে হাঁটছে আর তার পেছনে হাঁটছে সাদাফ। সিঁড়ির লাইটগুলো হাতের ডান পাশে হওয়ায় দুজনের ছায়াটা গিয়ে পড়েছে বাম পাশের দেওয়ালে। ছায়াতে দুজনকে খুব কাছাকাছি দেখাচ্ছে, মনে হচ্ছে দুটো মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে আছে ওই কালো প্রতিচ্ছবিগুলোর আড়ালে। শুভ্রতা গভীর মনোযোগে ছায়াগুলো খেয়াল করছে। উঁচু নিচু সিঁড়ি পাড়ি দেওয়ার সময় মনে হচ্ছিল দুটো ভালোবাসাময় আত্মা নিচে বেড়াচ্ছে ওই দেওয়ালে। কথাগুলো ভেবে নিজে নিজেই চমকে উঠল শুভ্রতা। মনের ভেতরে চলা কথাগুলো সাদাফের কান পর্যন্ত পৌঁছে যাওয়ার ভয়ে আড়ষ্ট হয়ে পড়েছিল বারবার। মনকে একবার বকছিল তো আরেকবার একই ভাবনায় মত্ত হচ্ছিল। হঠাৎ করে কারোর ডাকে ঘোর কাটল শুভ্রতার। সুব্রতা ঠিক আছেন? এভাবে দাঁড়িয়ে বললেন কেন সুব্রতা? শুভ্রতা হকচকিয়ে তাকালো। এসব ছাইপাশ ভাবতে গিয়ে কখন যে সিঁড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে পড়েছে খেয়ালই ছিল না তার। ইস, সাদাফ কি ভাবছে কে জানে। কথাগুলো ভেবে সাদাফের দিকে না তাকিয়ে এক দৌড়ে বাকি সিঁড়িগুলো পার করে ভেতরে ঢুকে গেল। শুভ্রতার এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হলো সাদাফ। কিছুক্ষণ বিস্মিত চোখে তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই দৃষ্টি ফিরিয়ে নিল সে। নিজের মনে সিঁড়ির বাকি ধাপগুলো পাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করলো। ততক্ষণে কাবিনের শেষ কাজগুলো সমাধা হয়ে গেছে প্রায়।
সাদাফ ধীর পায়ে আরাফের পাশে সোফায় গিয়ে বসতেই মুখ ফুলিয়ে গো গো করে বলে উঠল আরাফ। কই গিয়েছিলি তুই? ফ্রেন্ড হিসাবে আমার পাশে থাকাটা তোর বন্ধুগত কর্তব্য, অথচ প্রয়োজনের সময় তুই নাই। তোর কোনো ধারণা আছে কতটা নার্ভাস হয়ে পড়েছিলাম আমি? জীবনে প্রথম বিয়ে করছি আমার, অথচ তুই পাশে নেই। আরাফকে মাঝপথে থামিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল সাদাফ। চিন্তা করিস না, তোর জীবনে প্রথম বাসর রাতে অবশ্যই তোর পাশে থাকবো আমি। বন্ধুর কথা কর্তব্যটা সেদিন পালন করবোই করবো। সেদিন তো তুই আরো বেশি নার্ভাস থাকবি, তাই না দোস্ত? আরাফ অসহায় চোখে তাকালো। সাদাফের এই অভ্যেসটা মোটেও ভালো লাগে না তার। আরাফ কিছু বললেই কথার মারপ্যাচে তাকে থামিয়ে দেওয়াটা যেন সাদাফের চাই। সবসময় এমন করাটা কি সাজে সাদাফের? একটা দিনও কি চুপচাপ আরাফের কথাগুলো গিলে নিতে পারে না সে? আরাফ গম্ভীর মুখে বসে রইল, যদিও জানে তাতে সাদাফের কোনো ভাবাবেগ হবে না, তবুও গম্ভীর মুখে বসে রইল সে। সাদাফ পাত্তা না দিলেও এই সময় মন খারাপ করাটা তার নৈতিক দায়িত্ব। বাসা থেকে বের হয়ে রিকশা নামার সময় পাশের দোকান থেকে গানটির মৃদু সুর ভেসে এলো সাদাফের কানে। আজ পয়লা ফাল্গুন, চারিদিকে রৌদ্রোজ্জ্বল সকালের আলতো স্পর্শ। সেই স্পর্শে মাখামাখি হয়ে গায়ে বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে বেরিয়ে এসেছে স্কুল কলেজ পড়ুয়া কিশোরীরা। মাথার খোপাটা গাদা পলাশে আগাগোড়া মোড়া। কেউ বা আবার ভালোবাসার মানুষটি হাতে হাত রেখে প্রেম নিবেদনে ব্যস্ত। শহর জুড়ে বসন্ত উৎসবের এত হইচইয়ের মাঝেও সাদাফ নিশ্চুপ। আত্মভোলা সাদাফের এই বিশেষ দিনটির কথা মাথাতেই ছিল না। রিকশায় উঠে রাস্তার মনে মনে রমণীদের বাসন্তী লাল হলুদ রঙের শাড়ি আর ফুলে ফুলে সেজে থাকতে দেখেই পয়লা ফাল্গুনের কথা মনে পড়ল সাদাফের। চারপাশে সচেতন চোখে তাকালো। বনানীর এই বিশাল রাস্তার কোনো কোণেই ফোটা ফুল চোখে পড়ল না তার, গাছে ফোটা ফুল। সাদাফ নিজের মনেই হাসল। ছেলে মেয়েদের এত সাজুগুজু আনন্দ দেখে কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো সেও স্বীকার করতে বাধ্য হলো, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজই বসন্ত। অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজে হাত দিতেই কোথা থেকে ছুটে এলেন আবির সাহেব। সাদাফ একবার চোখ তুলে তাকালো। আবির সাহেবকে ভেতরে আসার অনুমতি দিয়ে আবারও হিসেবের খাতায় মন দিল সে। আবির সাহেব হন্তদন্ত করে ভেতরে ঢুকেই বলে উঠলেন, সাদাফ সাহেব, আজকে পহেলা ফাল্গুন মনে আছে তো? সাদাফ ফাইল থেকে চোখ উঠিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ মনে আছে তো। আবির সাহেব খুশিতে গদগদ হয়ে চেয়ার টেনে বসলেন। অনেকটা ফিসফিস করে বললেন, বসন্ত মানেই পূর্ণতার দিন, ভালোবাসার দিন। এই দিনটা উদযাপন না করলে চলে বলুন? ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার বিরাট উদযাপন হবে, বুঝলেন? যাবেন নাকি একবার? চলুন না যাই। আবির সাহেবের শেষ বাক্যটা অনেকটা অনুরোধের মতো শোনালো। সাদাফ মৃদু দীর্ঘ নিঃশ্বাস ফেলে কচু পাতা রঙের শার্টের কবজির কাছের বোতামগুলো খুলে হাতা গোটাতে গোটাতে বলল, আপনি জানাবি সাহেব, ওইসব ভিড় ঠেলে অনুষ্ঠান দেখার কোনো ইচ্ছা আমার নেই, আর তাছাড়া প্রচুর কাজ জমে আছে হাতে। আবির সাহেব টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এসে বললেন, একদিন একটু কম কাজ করলে কী বা হবে সাদাফ সাহেব? এমনিতেও এমডি স্যারের ভালো নজরেই আছেন আপনি। এবছর আবারও প্রমোশন হবে আপনার। বছরে 2-1 দিন তো ছুটি কাটানো উচিত, বলুন? সাদাফ হেসে বলল, বছরে 2-1 দিন নয়, প্রায় 2 সপ্তাহের মতো ছুটি কাটাই আমি। বর্ষাকালে হুটহাট পাহাড়ে ঘুরতে চলে যাওয়ার তো ছুটির মধ্যেই পড়ে, তাই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখাটা ভালো। আপনি বরং যান, আমি আমার কাজগুলো শেষ করবো ভাবছি। আবির সাহেব গোমরা মুখ করে বললেন, প্লিজ সাদাফ ভাই, চলেন না। আপনার ভাবিকে কথা দিয়েছি যে আজ বিকেলে ওকে নিয়ে রবীন্দ্র সরোবরে যাব। পরশুই 3 দিন ছুটি কাটিয়েছি, আজ আবারও হাফ ডে ছুটি চাইলে বস রেগে ফায়ার হবেন নির্ঘাত। আপনাকে তো কিছুই বলে না, আপনি গেলে আপনার দোহাই দিয়ে আমিও একটু ছুটি পাই আর কি। প্লিজ ভাই, নতুন বিয়ে করছি, সমস্যাটা বুঝুন একটু। সাদাফ স্থির দৃষ্টিতে তাকালো। কলিগদের এমন উদ্ভট ঝামেলায় বরাবরই বিরক্ত হয় সে। রবীন্দ্র সরোবর জায়গাটা তার কাছে খুব একটা খারাপ লাগে না, আশেপাশে গাছপালা আছে প্রচুর, কিন্তু আজকের দিনে সেই শান্তিটা কিছুতেই পাবে না সাদাফ। তাই কাজ ছেড়ে সেখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও তার নেই। তবুও রাজি হলো। আবির সাহেবের অনুরোধের ফোয়ারায় রাজি হতে বাধ্য হলো। সকাল থেকেই বন্ধু বান্ধবদের ফোন কলে অতিষ্ঠ হয়ে উঠেছে সুব্রতা। সেই ভোর 6টা থেকে চলে আসছে তাদের হাজারো পরিকল্পনা।
ধানমন্ডির রবীন্দ্র সরোবরের বসন্ত উদযাপনে 5 বান্ধবী মিলে দলীয় গান পরিবেশন করবে তারা। তা নিয়েই 5 জনের আকাশ ছোঁয়া উত্তেজনা, যদিও শুভ্রব সেই সকাল থেকেই তাকে ভেঙিয়ে চলেছে। বলে চেঁচিয়ে উঠলেও এখন তেমন একটা মাথা ঘামাচ্ছে না। এর আগে ইন্টার ফার্স্ট ইয়ারে লাস্ট স্টেজ পারফরমেন্স করেছিল সে। তারপর আর ইচ্ছে বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আজ আবারও 3-4 বছর পর। ভাবতেই উত্তেজনায় গলা শুকিয়ে আসছে শুভ্রতার। শুভ্রতা সারা বিছানায় হলুদ বাসন্তী লাল শাড়ি আর গহনা ছড়িয়ে ছিটিয়ে পর্যবেক্ষণ করে চলেছে। এক হাত কোমরে রেখে রুমের এক কোণা থেকে অন্য কোণায় পায়চারি করছে। 2-3 বার রুমময় পায়চারি করার পর ফোনের ভাইব্রেশনে দাঁড়িয়ে পড়ল শুভ্রতা। এক গাদা শাড়ি সরিয়ে ফোন খুঁজে বের করে অস্থির পায়ে আবারও হাঁটতে লাগলো সে। ও পাশ থেকে অলস গলায় বলে উঠল শেফা, ফোন দিয়েছিলি সুভি? সরি রে, ঘুমিয়েছিলাম। ফোনে কথা বলতে বলতে রাত ভোর করে ঘুমালে। 10টা পর্যন্ত পড়ে পড়ে না ঘুমিয়ে আর কি করবে আপু? জামাই পাইয়া এখন সে ইনোসেন্ট বোনটাকে ভুলে গেছো তুমি আপু। শেফা ভ্রু কুচকে বলল, ধুর, কি সব বলছিস? জামাইয়ের জায়গায় আর তুই তোর জায়গায়। এনিওয়ে, কেন ফোন দিছিলি সেটা বল। শুভ্রতা এবার শান্ত হয়ে বসলো। চিন্তিত গলায় বলল, বাসন্তী রঙের ব্লাউজ আছে তোমার আপু? সবাই মিলে প্ল্যান করছি বাসন্তী বা লাল শাড়ি পরবো, অথচ এন্ড মোমেন্টে এসে দেখছি বাসন্তী রঙের ব্লাউজই গায়েব। কি ভয়ানক অবস্থা ভাবতে পারছো? তার উপর 3টে অনুষ্ঠান। তোমার আছে নাকি আপু? শেফা খানিক ভেবে বলল, তা তো আছে, কিন্তু আমারটা কি তোর হবে? তুই যে হ্যাংলা পাতলা মানুষ। শুভ্রতা তাড়াহুড়ো করে বলল, সমস্যা নেই, আমি ঠিক করে নেব। তোর সমস্যা না হলে আমারও সমস্যা নেই, এসে নিয়ে যা। আমি এত দূর যেতে পারবো না। তুমি তো অনুষ্ঠান দেখতেই আসবে। রবীন্দ্র সরোবর থেকে আমাদের বাসা তো বেশি দূরে নয়। তুমি একটু দিয়ে যাও না প্লিজ প্লিজ। শেফা অবাক হয়ে বলল, আরে, উত্তরার মুক্ত মঞ্চেও তো অনুষ্ঠান হবে, এখানে রেখে অত দূরে ধানমন্ডি কেন যাবো বলতো? শুভ্রতা নিচের ঠোঁট কামড়ে খানিক ভাবল। মুহূর্তেই দুষ্টু হাসি খেলে গেল তার ঠোঁটে। বিছানায় আরাম করে বসে বলল, আপু, প্রেম করার জন্য ধানমন্ডি লোকের মতো দারুণ জায়গা কি আর আছে? কেবিন হয়েছে মাত্র তুলে নিয়ে যেতে প্রায় 7-8 মাস। চুটিয়ে প্রেম করার মতো এত বড় সুযোগ হাতছাড়া করবা তুমি? আমি তোমার ছোট হলেও ছোট বোনের কথাটা একটু ভেবে দেখো। এ বিষয়ে তোমার থেকে আমি বেশি অভিজ্ঞ আপু। আমার সবকটা ফ্রেন্ড প্রেম করে। ভাবো, ভাবতে ভাবতে এত সুন্দর একটা আইডি দেওয়ার জন্য ব্লাউজটাও আমার পর্যন্ত পৌঁছে দাও কেমন? অ্যাডভান্স থ্যাংক ইউ, বাই। নিজের কথা শেষ হতেই ফোন কাটল শুভ্রতা। শেফা যে আসবে তা বেশ ভালো করেই জানে সে। শেফা খানিকটা বোকা টাইপের মেয়ে। একটা কিছু ওর মাথায় ঢুকিয়ে দেওয়া গেলে তার সহজে বের হয় না মাথা থেকে। শুভ্রতা একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার গ্রিল ধরে দাঁড়ালো। দূরের রাস্তা দিয়ে হেঁটে চলা প্রেমী যুগলদের দেখে মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটে। ছেলেদের গায়ে পড়া বাসন্তী রঙের পাঞ্জাবি দেখে হঠাৎই সাদাফের কথা মনে পড়ল তার। মনের এক কোণে সাদাফকে দেখার সূক্ষ্ম ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠল। আচ্ছা, বাসন্তী রঙের পাঞ্জাবিতে কেমন লাগবে সাদাফকে? এই রঙের পাঞ্জাবির সাথে ঘন চুলগুলো কিভাবে গোছাবেই তুমি? সব সময়ের মতো নাকি একটু অন্যরকম ভাবে? এসব ভাবনায় সাদাফকে দেখার ইচ্ছেটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হবার আগেই বান্ধবীদের ফোনের তেজে ছুটে গেল সেই ভাবনা। মনের এক কোণে হারিয়ে গেল সেই নাম। অজানা অনুভূতি নামক মারাত্মক টানগুলো গুটি গুটি পায়ে জোরও হতে লাগলো অজানা ভালো লাগায়। বিকেল 3টে। ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরটি সেজে উঠেছে এক নতুন সাজে। বিভিন্ন বয়সী মানুষের আনন্দের জোয়ার যেন লেগে আছে প্রতিটি সবুজ ঘাসে। অনিচ্ছা সত্ত্বেও সাদাফও সামিল হয়েছে তাতে। একা আসেনি, এসেছে ভার্সিটি লাইফের প্রিয় মুখ বন্ধুদের সাথে। প্রতিবারই না না করতে করতে এবার যে রাজি হয়েছে সাদাফ, তাতেই যেন খুশির বাদ মানছে না তাদের। সাদাফের বন্ধুদের মধ্যে একজন রবীন্দ্র সরোবর বসন্ত উদযাপন কমিটির সদস্য হওয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়ার উৎসাহটা আরও বহুগুণ বেড়ে গেছে তাদের।
আবার অনেক দিন পর ভার্সিটির সেই প্রাণোচ্ছল যুবকের মতো উড়ে বেড়াচ্ছে তারা। রাকিবের পকেট পুড়ে আছে লাল আবিরের প্যাকেট। দুষ্টুমি করার হাজারো পদ্ধতি এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের মাথায়, অথচ তাদের মধ্যে অধিকাংশই আজ বিবাহিত। রবীন্দ্র সরোবরের ডান দিকে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল সুব্রতা। গল্পের বিষয়বস্তু বাসন্তী রঙের পাঞ্জাবিতে আনোয়ার স্যারকে গবেট লাগছে নাকি হ্যান্ডসাম। সুব্রতা, তনয়া, পুষ্পী আনোয়ার স্যারকে পুরো দমে গবেট প্রমাণ করার চেষ্টা চালালেও প্রমা তাতে মহাক্ষিপ্ত। স্যারকে নিয়ে এমন অহেতুক মজা একদমই পছন্দ হচ্ছে না তার। স্যারের প্রতি প্রমার এই সহানুভূতি গুরু সম্মান জনিত কারণে নয়, ক্রাশ জনিত কারণে। সেই ফার্স্ট ইয়ার থেকে স্যারের ওপর ক্রমাগত কাশ খেয়ে আসছে সে, আর সেমিস্টার শেষ হতেই তা চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পাচ্ছে। আনোয়ার স্যারকে দেখতে আহামরি কিছু নয়, গায়ের রং কালো, শুভ্রতার ভাষায় ভয়ানক কালো। তবুও ঘুরে ফিরে স্যারের ওপরেই প্রমার পিছলে পড়াটা বন্ধু জগতে ব্ল্যাক হোলের মতোই ব্ল্যাক রহস্য। স্যারের প্রতি প্রমার এই ভয়ঙ্কর টানকে তনেয়া বেশ ভালো একটা নাম দিয়েছে। তার ধারণা খুব শীঘ্রই লায়লা মজনুর মতো প্রমা আনোয়ার নিয়েও একটা লাভ স্টোরির উদয় হবে, যার নাম হবে দ্য ব্ল্যাক হিস্ট্রি। তাদের গল্পের মাঝে স্টেজের সামনের দিকে আনোয়ার স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা কাশলো পুষ্পী। প্রমাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য সুর তুলে গান ধরল সে। রোমার কালোচন্দ্র এখন হলুদ পাঞ্জাবি পইরা স্টেজের সামনে দিয়ে হাইটা যায়, আহা বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। পুষ্পীর গানটা কানে যেতেই চোখ গরম করে তাকালো প্রমা, সাথে সাথেই হাসিতে ফেটে পড়ল তনয়া। তনয়ার হাসিটা বরাবরই বেশি, একবার হাসি শুরু করলে দুনিয়া অন্ধকার করে হাসিতে লেগে যায়। শুধুমাত্র এই হাসির জন্যই ডিপার্টমেন্টে হাইয়েস্ট র্যাঙ্ক খেয়েছে সে। শুধু তাই নয়, নিস্তব্ধ ক্লাসে হঠাৎই তনয়া দম ফাটা হাসিতে ফেটে পড়ায় 4 বান্ধবীকেই ক্লাস থেকে বহিষ্কৃত হতে হয়েছে বহুবার। তনয়ার হাসির ধমকে হেলে গিয়ে পড়ল শুভ্রতার গায়ে। শুভ্রতাও অল্প বিস্তর হাসছিল। তনয়ার হঠাৎ এভাবে এলিয়ে পড়াটা ঠিক সামলে উঠতে পারল না সে। দুপা পিছিয়ে গিয়ে ধাক্কা লেগে গেল কারো গায়ে। বাম পাটা গিয়ে পড়ল পেছনে থাকা আগন্তুকের ডান পায়ে। আচমকা এমন একটা ঘটনায় থতমত খেয়ে গেল শুভ্রতা। আকস্মিকতা শব্দটা বরাবরই তার স্বভাব বিরোধী। কোনো এক অদ্ভুত কারণে আকস্মিক বিষয়গুলোতে সহজ হয়ে উঠতে পারে না সে। হাজারো জড়তা যেন টেনে খিঁচে আঁকড়ে ধরে তাকে। শুভ্রতার বিভ্রান্তিকর পরিস্থিতিতেই পা ধরে লাফিয়ে উঠল আগন্তুক। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আরে চোখে দেখেন না নাকি? উফ, একে তো 10 ফিট আকারের হিল পড়ছে, তার উপর আবার লাফালাফি। আপনারা তো হিল দিয়েই মার্ডার করে ফেলবেন ম্যাডাম। শুভ্রতা জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে চোখ পিটপিট করে তাকালো। পাশ থেকে কড়া গলায় বলে উঠল পুষ্পী, তো আপনার চোখ কোথায় ছিল মিস্টার? যেচে যেচে মার্ডার হতে আসলেন কেন শুনি? এই ভিড়ের মাঝে 2-1টা পাড়া খাওয়া কোনো ব্যাপারই না, নিজের রাস্তা মাপুন চান। পুষ্পীর ডান হাতটা খামচে ধরে অসহায় চোখে তাকালো শুভ্রতা। ফিসফিস করে বলল, থাম না দোস্ত, প্লিজ। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট কেন করছিস? ছ্যাঃ। এটুকু বলতেই থেমে গেল শুভ্রতা। তাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির গভীর চোখের চাহনি দেখে হঠাৎই বিহ্বল হয়ে পড়ল সে। সাদাফ আর তার বন্ধুরা লেকের দিকে যাচ্ছিল। হঠাৎই এমন দুর্ঘটনায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো তারা। আর এই দুর্ঘটনার মূল কেন্দ্রবিন্দু শুভ্রতাকে দেখে অবাকও হতে হলো তাকে। বাসন্তী পাড়ের টকটকে লাল শাড়ি পরেছে সে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কালো কাজল, কপালে ছোট্ট কালো টিপ, খোপায় মোড়ানো ফুল আর মাথায় ক্রাউন। সব মিলিয়ে যেন ফুলে ফুলে খেলে ওঠে প্রকৃতির রানী। শুভ্রতার চাপা বোচা নাকটাই কেন জানি অদ্ভুত ভালো লাগায় মুক্ত করছে সাদাফকে। বারবারই মনে হচ্ছে, না, শুভ্রতাকে গ্রিকদের মতোই খাড়া নাকে মানাতো না। সেই প্রথম থেকেই রাকিবের ঝগড়া আর শুভ্রতার হতবিহ্বল মুখটা খেয়াল করছিল সে। শুভ্রতাকে তার দিকে তাকাতে দেখেই চোখ ফেরালো সাদাফ। রাকিবের দিকে তাকিয়ে বলল, ছাড় না দোস্ত, ঘুরতে এসে মেয়েদের সাথে লেগে বসলে চলে? মাইয়া মানুষ, ছেড়ে দে। ইচ্ছাকৃতভাবে তো করেনি, অ্যাক্সিডেন্টলি হয়েছে, চল তো। সাদাফের এই কথাটাও ঠিক হজম হলো না পুষ্পীর। ফোঁস করে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই মায়া মানুষ? মায়া মানুষ বলে কি বোঝাতে চাইছেন আপনি? হ্যাঁ, সাদাফ ভ্রু কুচকে তাকালো।
মাইয়া মানুষ বলতে মেয়ে মানুষ বোঝাতে চাইছি। আজকালকার মেয়েদের IQ যে এতটা খারাপ জানা ছিল না আমার। এই চল তো। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সাদাফ। মেয়ে নামক প্রাণীটার সাথে অযথা কথা বাড়ানোটা একদমই পছন্দ নয় তার। রাকিবও দাঁত কেলিয়ে হেসে সাদাফের পিছু হাঁটা দিল। সাদাফ যে তার সাইড নিয়ে মেয়েদের হারিয়ে দিয়েছে তাতেই সে চরম খুশি। পুষ্পির আগে ফুসতে ফুসতে সাদাফের গুষ্টি উদ্ধার করতে শুরু করলেও শুভ্রতার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। অন্য সময় হলে যে শুভ্রতা রাগের আগুনে ঝলসে যেত, সে আজ চুপ। ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না পুষ্পি। শুভ্রতা রাগ লাগা আর না লাগার মাঝামাঝি দুমনা হয়ে দাঁড়িয়ে আছে। সাদাফের কথাগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছে সে। শুভ্রতার ভাবনার মাঝেই গানের জন্য নাম ঘোষণা করা হলো। তনয়া আর প্রমা ব্যস্ত হয়ে তাড়া দিয়েই স্টেজের দিকে এগিয়ে গেল চারজন। ও রে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। এটুকু গাইতে স্টেজ থেকে কিছুটা দূরে বন্ধুদের সাথে গল্পে মেতে থাকা সাদাফের দিকে চোখ পড়ল শুভ্রতার। লাল কালো রঙের মিশ্রণে একটা পাঞ্জাবি পরে আছে ছেলেটি। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বন্ধুদের আসরে ঠোঁটের কোণে হাসি রেখে বেখেয়ালি চোখে স্টেজের দিকে তাকালো সে। ডান হাতে কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করার চেষ্টা চালাতেই হাতের সাদা বেল্টের ঘড়িটা রোদের আলোতে ঝলমল করে উঠল তার। কয়েক সেকেন্ড তাকিয়েই আবারও অবহেলা ভরা চোখে বন্ধুদের দিকে তাকিয়ে গল্পে মশগুল হয়ে পড়ল সে। সাদাফের এমন খাপছাড়া ভাবে এক ঝাঁক অভিমান এসে জমা হলো শুভ্রতার মনে। নিজের এই অভিমানে নিজেই অবাক হলো শুভ্রতা। সাদাফের কাছ থেকে কিছু এক্সপেক্ট করাটা যে তার সাজে না তা মুহূর্তেই উপলব্ধি করলো সে। তবুও কেন জানি এক পাহাড় অভিমান এসে ভিড় করতে লাগলো তার মনে। মনে হতে লাগলো তার এই অভিমানটা ন্যায্য, অসাধারণ এক সত্য। সাদাফ কেন বাসন্তী রঙের পাঞ্জাবি পরল না তা ভেবে অভিমানটা যেন আরো শতগুণে পূর্ণ হলো। নিজের এই বাচ্চামো আর গুরুত্বহীন অভিমানগুলোকে মূল্যহীন দামে ভাসিয়ে দিয়ে ভারী মন নিয়ে আবারও গানের দিকে মন দিল সে। স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল ও রে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল ও রে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি ও শোকে পলাশে রাঙানে মেঘে মেশা প্রভাত আকাশে। শুভ্রতার গাওয়া প্রতিটি লাইনই যেন সাদাফের কানের পর্দায় আলতো তোলা দিয়ে মনের গভীরে গিয়ে পৌঁছে যাচ্ছিল। বন্ধুদের সাথে গল্পে মেতে থাকলেও সম্পূর্ণটা মনোযোগী যেন পড়েছিল স্টেজের ওই ফুলপরিটার আশেপাশে। সাদাফ মন প্রাণ দিয়ে টেনেও যেন ফেরাতে পারেনি সেই মন। তাই মনের বদলে মুখ ফিরিয়েছে সে। শুভ্রতার সংস্পর্শ থেকে নিজেকে খুব কৌশলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। শুভ্রতা যদি অন্য কারোর সাথেই জুটি বাঁধতে চায় তাহলে বোকার মতো তাকে ভেবে সময় নষ্ট করতে রাজি নয় সাদাফ। আরাফের বিয়ের পর প্রায় 1 সপ্তাহ পর দেখা হলো তাদের। এই 1 সপ্তাহ শুভ্রতাকে এক মুহূর্তের জন্য ভাবেনি সাদাফ। অথচ আজ এই 1 মুহূর্তের চাহনিতেই যেন ভেঙে যাচ্ছে সব দেওয়াল। কিসের এই আকর্ষণ সাদাফের? কিসের এত মায়া? সাদাফের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে কথা পারল রাকিব। দোষ, লম্বা মেয়েটাকে ভালোই লাগছে, তাই না? বিয়ে করাই যায়, কি বলিস? রাকিবের কথায় স্টেজের দিকে তাকালো সাদাফ। পাশ থেকে বিদ্রুপের স্বরে বলে উঠল মাহিন, ওই মাইয়ারে বিয়ে করলে তোর জীবন শেষ বন্ধু। মাইয়ার কথায় কি কারেন্ট দেখলা? তো জীবন তামা তামা বানায় ফেলবো। তবে সাদাফ হইলে করতে পারে। সাদাফের যা রাগ, এক ধমকেই বউ ঠান্ডা। মাহিনের কথায় হাসলো সাদাফ। রাকিব সাদাফের কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, আমিও কম যাই না মিয়া। সাদাফ কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, কওদার হেল্প চাইবি না, না আমাকে ভাসাবি। এইসব ধানি লঙ্কা আমার প্রয়োজন নেই ভাই, আমি বন্ধু জন্ম থেকে ঝাল কম খাই। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে শুভ্রতা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে সেই কখন।
ক্লান্ত পাখিরাও ডানা মেলে উড়ে চলেছে ঘরের মায়ায়। নিচের রাস্তা দিয়ে হেঁটে চলেছে ব্যস্ত পথচারী। এই ব্যস্ত জনতায় দু একজন বৃদ্ধাও আছেন, যাদের কোনো ব্যস্ততা নেই। বন্দি খাঁচা থেকে বেরিয়ে অযথা হাঁটাহাঁটি করছেন তারা। কয়েক পা এগিয়ে দম ফুরিয়ে যাচ্ছে তাদের, থেমে গিয়ে টেনে টেনে দম নিয়ে আবারও হাঁটছেন। পা নাচিয়ে নাচিয়ে সুব্রতা তাদের এই একঘেয়েমি কার্যকলাপই দেখে চলেছে সেই কখন থেকে। মনটা একদমই ভালো নেই তার। নিজের ওপর আজ খুবই বিরক্ত সে, সেই সাথে রাগান্বিত। তার বিরক্তি ও রাগের একমাত্র কারণ হলো সাদাফ। সাদাফকে কিছুতেই ভাবতে চাইছে না সে। যে ছেলে তাকে গুরুত্বই দিচ্ছে না, তাকে কেন ভাববে সে? কিন্তু মন তা মানে না। এই নিয়েই গুনে গুনে মাত্র 4 বার দেখা হয়েছে তাদের। তবুও খুব অল্প সময়ের ছিল সেই সাক্ষাৎ। কখনো শুধু একটু চোখাচোখি, আর কখনো 2-1 কথা, ব্যাস। এই কয়দিনে আরও কত ছেলের সাথে দেখা হয়েছে তার, কই তাদের কাউকে তো একবারও মনে পড়ে না তার। তবে সাদাফের সাথে বলা ছোট ছোট কথাগুলো কেন এত ঘটা করে মনে পড়ে তার? তার ভাবনাটা কেন বারবারই সুখময় বিষে পুড়িয়ে তোলে তার মন? পয়লা বসন্তে স্টেজ থেকে নেমে মনে মনে কত খুঁজেছে, অথচ সাদাফ একটি বার তার খোঁজটা পর্যন্ত নিল না। কেন নিল না? এই ছোট্ট একটা ব্যাপারে সুব্রতার যে কান্না পেয়ে যাচ্ছিল, তা কি সে জানে? এই ছোট্ট অবহেলা সইতে না পেরে নিজের প্রিয় ডায়েরিটাকে ছিন্ন ভিন্ন করেছে সুব্রতা, সেটাও যে সাদাফের অজানা। পয়লা ফাল্গুনের পর আজ 15 দিন হতে চলল, কোনো দেখা সাক্ষাৎ নেই তাদের। অথচ তাকে দেখার জন্যই সুব্রতার কত পাগলামি। সাদাফের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার আশায় বিনা প্রয়োজনে অদ্ভুত সব বাহানায় বনানী হয়ে এখানে সেখানে গিয়েছে সুব্রতা। প্রতিবার ব্যর্থ হয়ে নিজের ওপরই রাগ দেখিয়ে রাতের খাওয়া বন্ধ করেছে সে। সাদাফের জন্য করা অদ্ভুত সব পাগলামোগুলো সুব্রতার আত্মসম্মানে আঘাত হানছে ক্রমাগত। সেই আঘাত তাকে পোড়াচ্ছে, রাগাচ্ছে, অভিমানী করছে। দিন শেষে আবারও পাগল করে তুলছে। দুপুর 12:30 কি একটা, শহরটাকে রোদের তেজে ঝলসে দিয়ে গর্ব প্রকাশ করতে ব্যস্ত প্রকাণ্ড সূর্য। এই মাথা ফাটা রোদে বাইকে বসে প্রমাদ গুনছে সাদাফ। একটি বিশেষ প্রয়োজনেই বনানী থেকে মিরপুরের দিকে যেতে হচ্ছিল তাকে, কিন্তু রাস্তার এই বিশাল জ্যামে সেই প্রয়োজনটাই যেন বিষাক্ত হয়ে আসছে ক্রমে ক্রমে। সামনে পেছনে যেখানে চোখ যাচ্ছে সেখানেই শুধু গাড়ির পসরা। হেলমেটটা খুলে ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে কপালটা খানিক মুছে নিয়ে আবারও সামনে পেছনে তাকালো সাদাফ। সামনে এগোনো বা ফিরে যাবার মতো কোনো রাস্তা না পেয়ে হতাশ ভঙ্গিতে মুখ কুচকালো সে। তার এই বিরক্তির মাঝেই কিছুটা দূরে একটা মেয়ের ওপর চোখ আটকে গেল তার। এই প্রথম কোনো মেয়ের দিকে দুবার চোখ ঘুরিয়ে তাকালো সে। মেয়েটা সাদাফের অপরিচিত, কিন্তু এই বিশাল অপরিচিতের ভিড়ে কোথাও যেন কিছু একটা ভীষণ পরিচিত। কিন্তু কি সেই পরিচিতি তা জানা নেই সাদাফের। সে শুধু জানে কিছু একটা আছে, সেই কিছু একটাটা ভীষণ প্রিয় তার, ভীষণ প্রিয়। সাদাফের ভাবনার মাঝেই সামনের গাড়িগুলো খানিকটা হেলে দুলে সামনে এগিয়ে আবারও থেমে গেল। সাদাফও বাইকটা আরেক খানিকটা এগিয়ে নিয়ে দাঁড়ালো। মেয়েটাকে আরেকটু কাছ থেকে দেখতে পেয়ে চমকে উঠল সে। হঠাৎ করে উপলব্ধি করলো সে সুব্রতার কথা ভাবছে। এই মেয়েটির মাঝে নিজের অজান্তেই সুব্রতারই মিল খুঁজে বেড়াচ্ছে সে। আচ্ছা, সুব্রতা কি তার অবচেতন মনটা নিয়ে খেলছে? এক ধাঁধাময় খেলায় উন্মাদ করে তুলছে তাকে? সাদাফ আর ভাবতে পারে না। তার আগেই জ্যাম ছুটে বেরিয়ে যায় সব গাড়ি, সেই সাথে বেরিয়ে যায় সাদাফও। আজকাল সুব্রতাকে একদমই ভাবে না সাদাফ, কিন্তু এই ভাবনাহীন অবসরে যেন ঘুরে ফিরে তাকেই ভাবে সে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হুট করেই সুব্রতাকে দেখতে চায় তার মন। কখনো বা তাকে নিয়ে হাজারো ভাবনায় ভাবুক হতে চায় মন তার, কিন্তু কোনো ভাবনারাই যেন এই গম্ভীর সাদাফকে পরাস্ত করতে পারে না। দিন শেষে আবারও সেই আগের রুটিনেই পথ চলে সে। শুভ্রতা নামক পিছু টান থাকলেও পিছু ফিরে তাকায় না সে। মাঝে মাঝে থমকে দাঁড়ায়, কিন্তু পেছনে ফেরার আগেই মনে খেলে যায় একটি বাক্যই, শুভ্রতা যে অন্য কাউকে চায়, তার ফিরে তাকানোটা যে অন্যায়। ব্যাস, এইটুকু ভাবনাতেই আবারও শক্ত হয়ে যায় সাদাফ। এই নরম শক্তের খেলায় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে তার দিন। মাঝে মাঝে শূন্যতা জাগে, কিন্তু সময়টা থেমে যায় না, কেটে যায়।
বেলায় অবেলায় কেটে যায় দিন। ভার্সিটির বকুলতলায় বসে আছে এই ভরা বসন্তে বেশ ভালোভাবেই মেতে উঠছে তাদের আড্ডার আসর।